প্লিজ স্টপ। আমার কথা এখনো শেষ হয়নি। এরপরে ডিভোর্স পেপার পাঠানোর পর কেটে যায় আরও 6টা মাস। আমি তখনও খোঁজ চালাতে থাকি আমার পিচ্ছি মায়াবতীর, মানে সেই নেম প্লেট অনুযায়ী মাইশার খোঁজ করতে থাকি। এরপর হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে দেখা হয় মায়ের সাথে। মায়ের বাবা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিল। মায়ের একটা কাজের দরকার ছিল। মায়ের সেই কাজ খোঁজার মাঝেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখা হয় আমার সাথে। মায়া আমার স্ত্রী হয়ে অন্য কোথাও কাজ করবে সেটা আমি মেনে নিতে পারিনি। এটা আমার আত্মসম্মানে আঘাত করে, জোর করে অধিকার খাটায় মায়ের ওপর। তার আগের বছর আমি নিষ্ঠুর হয়ে মায়াকে আমার বাড়িতে মেয়েটের কাজ দিই। অসহায় মায়া বাবাকে সুস্থ করে তোলার জন্য সেই কাজ করতে রাজি হয়ে যায়। কথাগুলো বলে আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যেন এই দীর্ঘশ্বাস বোঝাতে চাইছে ভুল করেছে, ভুল বুঝেছে। আরমান আবারও বলতে শুরু করলো। এরপর মায়া আমাদের বাড়িতে থেকে মেয়েটের কাজ শুরু করে, আর আমি মায়ের হাত দিয়ে খুঁজে পাই সেই নেম প্লেট। ওটা আমার বাড়িতেই ছিল, যেটা প্রথম মায়ের হাতেই পড়ে। এরপর আমি ওই নেম প্লেট দিয়ে খুঁজে বের করি মাইশাকে। হ্যাঁ, ওই নেম প্লেটের মাইশা আজকে বিয়ের সাথে মঞ্চে দাঁড়িয়ে থাকা মাইশা। আমি মাইশাকে খুঁজে পাওয়ার পর, ওকে দেখার পর আমার সেই পিচ্ছি মায়াবতী হিসাবে মেনে নিতে পারিনি। কারণ মাইশার সাথে সেই বাচ্চা মেয়েটির আমি কোনো মিল পাইনি। অথচ এর আগে আমি যতবার মায়ের কাছাকাছি গিয়েছি ততবার মনে হয়েছিল যে পিচ্ছি মায়াবতীটা আমার কাছেই আছে। সেই অনুভূতি আমি মায়ের মধ্যে পেয়েছি, যেটা পিচ্ছি মায়াবতীর মধ্যে পেয়েছিলাম। তাই আমি মাইশাকে মেনে নিতে পারিনি সেই পিচ্ছি মায়াবতী হিসাবে। কিন্তু হঠাৎই আমার বুঝে ওঠার আগেই আমার মম মাইশাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। কারণ আমার পরিবারের সবাই জানতো সেই পিচ্ছি মায়াবতীর কথা। মমও খোঁজ করেছিল সব বিষয়ে। মমও জানতে পারে মাইশার কথা, আর মাইশাকে নিয়ে হাজির হয় আমাদের বাড়িতে। আর তারপর শুরু করে এই বিয়ের আয়োজন। কিন্তু এরই মাঝে মাইশার আচার আচরণের মধ্যে আমি বুঝতে পারি মাইশা সেই মেয়ে নয়। হঠাৎই একদিন খুব কাছ থেকে দেখি মায়াকে। মায়ের দুই চোখ, ওর কাছাকাছি আসার অনুভূতি। প্রথম থেকে সব কিছু দেখে আমার সন্দেহ হয়। এবার আমি খোঁজ করতে শুরু করি মায়ের বিষয়ে, আর আমার ধারণা মিলে যায় মায়াই আমার পিচ্ছি মায়াবতী। আমার ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি ডিভোর্স করতে গিয়েও দিতে পারিনি। মায়ের স্কুল থেকে জানতে পারি যে 10 বছর আগে মায়ের স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল দার্জিলিংয়ে। আর মধ্যবিত্ত পরিবারে মায়া, তার বাবার আর্থিক দিক থেকে সচ্ছল ছিল না, কিন্তু তার তুলনায় মাইশের বাবা ছিল আর্থিক দিক থেকে সচ্ছল। স্কুল থেকে ঘুরতে নিয়ে গেলে মায়ের কাছে নতুন ড্রেস ছিল না, তাই চাচাতো বোনের থেকে স্কুল ড্রেস চেয়ে নিয়ে ওটা পরেই ঘুরতে যায়। সেদিন মৃত্যুর মুখ থেকেই মায়েরাই আমাকে ফিরিয়ে এনেছিল, আর এটা আমার দাদুও জানতো। দাদু মায়ের খোঁজ আমার আগেই পেয়েছিল, আর তাই দাদু জোরাজোরি করে আমার সাথে মায়ের বিয়ে দিতেছিল। কিন্তু কখনো কাউকে জানায়নি যে মায়ের সেই মেয়ে। দাদু চেয়েছিল আমি নিজে তাকে চিনে নিই। দাদু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন জানাতে চেয়েছিলেন আমাকে এই বিষয়টা, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি। আমি সেই সময় বিজনেসের কাছে বিদেশে ছিলাম, তাই দাদু আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল সকলের অজান্তে। সেই চিঠিও আমি মায়ের হাত দ্বারা পেয়েছিলাম। মায়া যে ছোট্ট বক্সটা আমার হাতে তুলে দিয়েছিল ওটাতেই ছিল সেই নেম প্লেট সহ দাদু রেখে যাওয়া চিঠি, যেটা আমার চোখে প্রথম পড়েনি। সব কিছু জানার পরও সেই নেম প্লেট বক্স থেকে আবার বের করতে গিয়ে আমার চোখে পড়ে ওই চিঠিটি, এবং তা থেকে আমার কাছে স্পষ্ট হয়ে যায় সব কিছু। আর এই নেম প্লেট অনুযায়ী আমার ভুল ধারণা ছিল যে আমার প্রাণ বাঁচানো ওই মেয়েটি মাইশা। আর ওই নেম প্লেট ধরে আমি পৌঁছাই মাইশার কাছে, আর সাথে আমার মমও, মিসেস মঞ্জুলা বেগম, মানে মাইশার মা। মিথ্যা বলে আমার মমকে। মম সব ঘটনা খুলে বলে উনি বলেন সেদিন ওনার মেয়ে মাইশাই ছিল ওখানে। আর আমার জানা মতে মঞ্জুলা বেগমই মাইশাকে ভুল বোঝায়, মাইশাকে লোভ দেখে রাজি করায় ওনার এই নোংরা খেলায় নামতে। মিসেস মঞ্জুলা বেগম প্রতারণা করে আমাদের সাথে। কি ঠিক বললাম তো মিসেস মঞ্জুলা বেগম? আরমান শেষের কথাটা মিসেস মঞ্জিলা বেগমের উদ্দেশ্যে বলল। হলরুমের প্রত্যেকটা ব্যক্তি থমকে গিয়েছে, বিশেষ করে আরমানের পরিবারের সবাই বিষয়ে চরম সীমায় পৌঁছে গেছে। কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু মিসেস মঞ্জিলা বেগম এর মুখে ঘাবড়ে যাওয়ার চিহ্ন। উনি কি বলবেন বুঝতে পারছেন না। সবার উৎসুক দৃষ্টি এখন ওনার দিকে। না, মিথ্যে কথা, আমি কিছু জানতাম না। আরমানের মা আমাদের নিয়ে আসে ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে এই প্রতিশ্রুতি দিয়ে। দেখো আরমান বাবা, এখন তুমি একদম কথা ঘুরাবে না। আমার মেয়ের সাথে তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ আগে তুমি নিজে সাইন করেছো রেজিস্ট্রি পেপারে, আর তার সাক্ষী আছে এই হলরুমের থাকা প্রত্যেকটা মানুষ। তাই এখন তোমাকে আমার মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে। এখন কোনো বাহানা দেখাবে না তুমি, না হলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব, মামলা দেব তোমার নামে।
ওনার কথায় হুহা করে হেসে ফেলল আরমান, যেন উনি খুব মজার একটা কথা বলেছে। আরমান হাসতে হাসতে বলে উঠল, আপনি আমার নামে মামলা দিবেন এই আরমান শারিয়ার নামে? বাহ, দারুণ তো। চোরের মায়ে বড় গলা, এটাই শুনেছিলাম, আর আজ নিজ চোখে তার প্রমাণ দেখলাম। আরমান এবার হুঙ্কার ছেড়ে বলে উঠল, শুনে রাখুন মিসেস মঞ্জিলা বেগম, আমি এই আরমান শারিয়ার আপনার 14 গোষ্ঠীকে জেলের ঘানি টানার ক্ষমতা রাখি। আর আপনি যেই প্রতারণা করেছেন আমার সাথে, তার ফল কি পেতে হয় শুধু দেখতে থাকুন। আর কি বললেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন তাকে আমাকে মেনে নিতে হবে? আমি সাইন করেছি রেজিস্ট্রি পেপারে। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, তবে আমার সাথে নয়। বিয়ে হয়ে গেছে আমার ছোট ভাই আরমান শারিয়ার আপনার মেয়ের 3 বছরের প্রেমিকার সাথে। হ্যাঁ, সাইন করেছি আমি, তবে পাত্রের জায়গায় নয়, বর্ষাক্ষীর জায়গায়। আমার পাত্রের জায়গায় সাইন করেছে আমার ছোট আয়ান শারিয়ার, যার সাথে আপনার মেয়ে 3 বছর ধরে সম্পর্ক ছিল। মাইশা মঞ্চে দাঁড়িয়ে শুনছিল আরমানের কথাগুলো। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরমানের কথা শেষ হতে মাইশা ধপ করে সোফায় বসে পড়ল, চিৎকার করে উঠল। না, এটা হতে পারে না। আরমান বলল, কেন হতে পারে না মাইশা, কেন হতে পারে না? কি ভেবেছিলে আমার ভাইয়ের সাথে 3 বছর সম্পর্কে রেখে হঠাৎ করে আমাকে পেয়ে ওকে ছেড়ে দিয়ে আমার সাথে ঘর বাঁধবে? আমার ভাইকে কষ্ট দিয়ে তুমি আমার সাথে লাক্সারিয়াস লাইফ লিড করবে, আর আমি সেটা মেনে নেব না? কখনোই না। তোমাদের এইসব আমি পড়ে দেখে নেব। যেটার জন্য আজ আমি সবাইকে এখানে ডেকে এনেছি সেটাই সম্পন্ন করি আগে। এরপর আরমান আবারও হলের মাঝখানে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো। তো আজ আমি সবার সামনে আমার অর্ধাঙ্গিনী, আমার পিচ্ছি মায়াবতী, আমার ভালোবাসা মানুষটাকে তার যোগ্য সম্বন্ধে ফিরিয়ে আনতে চাই আমার জীবনে। সকলের সাথে পরিচয় করে দিতে চাই তার। পুরো দুনিয়ার সামনে আমি আমার ভুলের ক্ষমা চাবো তার কাছে। নিজের অনুভূতি না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাকে, অনেক অন্যায় করেছি তার সাথে। সে আমার করা সব অন্যায় মুখ বুঝে সহ্য করেছে। আমি বুঝতে পেরেছি আমার করা ভুলগুলো, আমি আমার সব ভুলগুলো শুধরে নেব। এই আরমান শারিয়ার জীবনে কখনো কাউকে সরি বলিনি। আজ আমি এই আরমান শারিয়ার পুরো দুনিয়ার সামনে নিজের ভুল স্বীকার করে সরি বলতে চাই তাকে। সব কিছু বিনিময়ে আমি তাকে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই। দরকার পড়লে সকলের সামনে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব। তবু আমার জীবনে ওকেই চাই। ভুল করেছি আমি। হ্যাঁ, এই আরমান শারিয়ার মস্ত বড় ভুল করেছে। সে তার মায়াবতীকে চিনেও চিনতে পারেনি। আমার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও চিনতে পারেনি আমি। আমার দাদু আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি আমি আমার মায়াবতীকে। কথাগুলো বলে শেষ করে মাথা নিচু করে নিল আরমান। হঠাৎই ওর কাছে ছুটে এলো রুবি, মুখে ভয়ের ছাপ। আরমান রুবিকে দেখে ওকে উদ্দেশ্য করে বলল, রুবি, যাও মাকে নিয়ে আসো। ধীর গলায় বলল। আরমানের এমন কথায় রুবির মুখের ভয়ের ছাপ আরও কিছুটা বেড়ে গেল। ঘাবড়ে গেল ও। আরমান ভ্রু কুচকে তাকালো রুবির দিকে, বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রুবি? মায়া ঠিক আছে তো? রুবি ভীতু গলায় বলে উঠল, স্যার, মায়া ম্যাম রুমে নেই। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি মায়া রুমে নেই। আশেপাশে অনেক খুঁজলাম আমি, কিন্তু কোথাও পেলাম না। আপনাকে আরো আগেই বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আপনি যে কথা বলে ব্যস্ত ছিলেন বলে বলতে পারিনি। এখন না বলে থাকতে পারলাম না। রুবি কথাগুলো বলে মাথা নিচু করে নিল। আরমান অবাক গলায় চিৎকার করে উঠল, হোয়াট? মায়ের রুমে নেই মানে কি? অসুস্থ শরীর কোথায় যাবে? খুঁজে দেখো, আশেপাশে কোথাও আছে, হয়তো এত ভিড়ের মাঝে কোথাও আছে, তাই খুঁজে পাওনি তুমি। রুবি আবারও বলল, না স্যার, মায়া ম্যাম কোথাও নেই, উনি চলে গেছেন। আর এই যে আপনার জন্য রেখে গেছেন চিঠি। আরমান অবাক গলাতেই বলল, চলে গেছে মানে কি? অসুস্থ শরীর কোথায় যাবে ও? আর কিসের চিঠি এটা? মায়া ম্যাম আপনার জন্য রেখে গেছে এই চিঠি। আর আসলে মানে বিছানায়। আরমান বিরক্ত গলায় ধমকে উঠে বলল, কি আসলে মনে করছো রুবি? আমতা না করে যা বলার স্পষ্ট করে বলো। রুবি চমকে উঠে বলল, মায়া ম্যাম যে রুমে ছিলেন সেই রুমে, বিছানায় এবং ফ্লোরে রক্তের দাগ। আরমান চমকে উঠল, হোয়াট? রক্ত? কিসের রক্ত? জানি না স্যার, এই যে মায়া ম্যামের রেখে যাওয়া চিঠি। আরমান তাড়াতাড়ি রুবির হাত থেকে কাগজটা কেড়ে নিল এবং সেটা খুলে পড়তে শুরু করলো। কিছুটা সময় নিয়ে চিঠিটা পড়লো। হ্যাঁ, চিঠিটা মায়ারই লেখা। চিঠিটা পড়ার সাথে সাথে আরমানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। এতটাই শক পেল যে হাঁটু মুড়ে ধপ করে বসে পড়লো ফ্লোরে। মায়ার রেখে যাওয়া চিঠি। প্রিয় গম্ভীর সাহেব বলছি বলে আবার রাগ করবেন না যেন। এই নামটা একেবারে আপনার স্বভাবের সাথে যায়। এই নামটা
মানে এই ডাকটা আমার খুব প্রিয়, কিন্তু আফসোস কখনো ডাকা হয়নি, সেই সুযোগই পাইনি কখনো। জানেন, সেই প্রথম যখন আপনাকে দেখেছিলাম, মানে আমাদের বিয়ের দিন, তখন প্রথম দেখায় আপনার মুখের গম্ভীর ভাব দেখে এই ডাকটাই আমার মাথায় প্রথম এসেছিল। কিন্তু আফসোস কখনো সামনাসামনি ডাকাই হয়নি। আপনি তো সেই সুযোগটাই কখনো দেননি। তবে আজ যখন চিরতরে চলে যাচ্ছি, আর ফেরার কোনো সম্ভাবনা নেই, নিজের এই ক্ষুদ্র ইচ্ছেটাকে আপনাকে লেখা এই চিঠিতে মিটিয়ে নিচ্ছি। মুখে না হোক, কলমে তো অন্তত বলতে পারলাম, গম্ভীর সাহেব। আচ্ছা, যেটা বলার জন্য এই চিঠি লেখা, সেটা আগে বলি। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি আপনাদের জীবন থেকে অনেক দূরে। আর হয়তো কোনোদিনও দেখা হবে না, আর আপনাকে এই বিরক্তিকর মেয়েটার মুখও দেখতে হবে না। কিছুটা ঋণ থেকে গেল আপনার কাছে, শোধ করা হলো না সেটা। চুক্তির 1 মাস শেষ হতে এখনো কিছুদিন বাকি আছে, সেটার জন্য আবার বিশ্বাসঘাতক ভাববেন না প্লিজ। সন্ধ্যায় গাড়িতে আসার সময় এই বিষয়ে বলেছি আমি আপনাকে। মুক্তি চেয়েছিলাম এই চুক্তি থেকে, আপনিও কিন্তু মুক্তি দিয়েছেন আমায়। আপনি তো বলেই দিয়েছেন আজ থেকে আপনার জীবনে আপনার অর্ধাঙ্গিনী থাকবে। তাই আজ থেকে আমি মুক্তি পেলাম আপনার কাছ থেকে। আমাকে এই মুক্তি দেওয়ার জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এই মুক্তিটা যে আমার ভীষণ দরকার ছিল গম্ভীর সাহেব, ভীষণ ভীষণ দরকার ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না নিজের স্বামীকে অন্য কারো হতে দেখতে। তবে এটাকে আবার বড় বোনের প্রতি হিংসা ভাববেন না। মনে রাখবেন, আপনি আমার বড় বোনের হওয়ার আগে আপনি আমার ছিলেন। আর নিজের স্বামী বললাম কারণ হ্যাঁ, আমি আপনাকে এখনো নিজের স্বামী বলেই মানি। সেই বিয়ের প্রথম দিন থেকে এখনো আপনাকে ভালোবাসি গম্ভীর সাহেব, এখনো ভালোবাসি আমি আপনাকে। চলেই তো যাচ্ছি আপনার জীবন থেকে, তাই ভাবলাম মনের কথাগুলো আপনাকে জানিয়েই যাই। এতে আমার হৃদয়ের ভার কিছুটা হালকা হবে। জানেন গম্ভীর সাহেব, অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। অনেক ভেবেছি আপনাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যাব, কিন্তু পারিনি। আপনাতেই থমকে গিয়েছিল আমার জীবন। হয়তো আপনার চোখে বা এই দুনিয়ার চোখে আমার এই ভালোবাসা অন্যায়ের কারণ। আমাদের যে কাগজে কলমে ডিভোর্স হয়ে গেছে, তবে আমার চোখে আমার এই ভালোবাসা এখনো বৈধ, অন্যায় নয়। কারণ আমরা যে ইসলাম ধর্মের নীতি মেনে কালেমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুল বলেছিলাম। ইসলামিক শরিয়া মতে কেবল তালাক নামায় স্বাক্ষর করলেই তালাক কার্যকর হয় না, যদি না এর সঙ্গে নিয়তার স্পষ্ট উচ্চারণ থাকে। তাই এখনো আমি আপনাকে নিজের স্বামী বলেই মানি, ভালোবাসি আপনাকে গম্ভীর সাহেব। আপনার অনেক অবহেলার পরেও আপনার জন্য আমার হৃদয়ে থাকা ভালোবাসা মুছে ফেলতে পারিনি আমি, হয়তো 3 কবুলের জোরেই। জানেন গম্ভীর সাহেব, যেদিন আপনি আমাকে বাড়িতে ডিভোর্স পেপার পাঠালেন, বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হয়েছিল সেদিন আমার। তবুও সাইন করে দিয়েছিলাম আপনার কথা ভেবে। এতে যদি আপনি খুশি থাকেন তাহলে তাই সই। জানেন গম্ভীর সাহেব, যখন আমি সাইনগুলো করছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার হৃদয়টা কেউ হাত দিয়ে টেনে ছিঁড়ে বাইরে বের করে নিচ্ছে। তবুও সাইন করেছিলাম আপনার ভালো থাকার কথা ভেবে। আমি চাইলেই কিন্তু ডিভোর্সের আগে আমাদের বিয়ের কথা ফাঁস করে দিতে পারতাম, গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিতে পারতাম। আর এতে আপনি আমাকে আপনার স্ত্রীর অধিকার দিতেও বাধ্য হতেন। কিন্তু আমি তো আপনার কাছে ভালোবাসা চেয়েছি ভালোবেসে আমার স্ত্রীর অধিকার দিন, ভালোবেসে আপন করে নিন। আপনাকে বাধ্য করতে চাইনি আমি। আবির ভাইয়া বলেছিল আপনাকে আমাকে এমনটা করতে। আবির ভাইয়া আমাকে সব রকম হেল্প করতে চেয়েছিল এই বিষয়ে, কিন্তু আমিই রাজি হইনি। এতে যে আপনার ক্ষতি হবে গম্ভীর সাহেব, এতে যে আপনার সম্মানহানি হবে। আর যাকে ভালোবাসি তার এত বড় ক্ষতি কিভাবে করতে পারি আমি বলুন? তার থেকে বরং ভালো থাক না ভালোবাসার মানুষটা। সে যেভাবে ভালো থাকতে চায় সেভাবেই থাক। ভালোবাসা মানেই তো নিজের কষ্ট হলেও ভালোবাসা মানুষটাকে ভালো রাখা। তাই আমার কষ্ট হলেও সাইন করেছিলাম আমি আপনার পাঠানো ডিভোর্স পেপারে। তারপর অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে এগিয়ে যাব নিজের জীবনে, কিন্তু পারিনি। কারণ ওই যে হৃদয়ে ছিল 3 কবুলের বাস। এরপর হঠাৎই অপ্রত্যাশিতভাবে আবারও দেখা হয়ে গেল আপনার সাথে। আপনাকে এমন জায়গায় দেখবো আমি কখনো কল্পনাও করিনি। রাগের মাথায় অনেক কিছু বলেছিলাম আমি, রাগের মাথায় নিজেকেও অনেকটা ছোট করেছিলাম আমি আপনার সামনে। যাক, সেসব কথা থাক। তবে আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে গম্ভীর সাহেব। আমাকে ওই নোংরা জায়গা থেকে বের করে আনার জন্য 1000 ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। ওই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সেই রাতে নিজের কুমারিত্ব হারিয়েছিলাম আমি, তবে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে মানুষটা আমার স্বামী ছিল। তারপর শুরু হয় আপনার কাছাকাছি থাকা। এতে আমার হৃদয়ে চাপা পড়া ভালোবাসা আসক্তি আবারও জেগে ওঠে। আপনার হাজারো
অপমান কটূক্তি পারেনি আপনার থেকে আপনার জন্য আমার হৃদয়ে ঘৃণা সৃষ্টি করতে, কারণ আপনার দেওয়া কষ্টগুলোর গভীরতার চেয়ে আমার হৃদয়ে থাকা ভালোবাসার গভীরতা অনেক বেশিই ছিল। তবে ভাববেন না যে আমার ভালোবাসা জাহির করে আপনার থেকে সহানুভূতি পেতে চাইছি। এই ধরনের মেয়ে আমি নই। শুধু হৃদয়ের ভার কমানোর জন্য কথাগুলো আপনাকে জানিয়ে রাখলাম গম্ভীর সাহেব। আমি জানি এই চিঠি যখন আপনার হাতে পড়বে তখন আপনি হয়তো আমার বড় বোনের হয়ে যাবেন। থাক, অনেক কিছুই বলে ফেলেছি। শেষে একটাই চাওয়া, মাঝে মাঝে হয়তো আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি রাগের মাথায়, তার জন্য মন থেকে সরি বলছি। শেষবারের মতো ক্ষমা করে দেবেন এই বিরক্তিকর মেয়েটাকে। ভালোবাসি গম্ভীর সাহেব, কোনোদিনও আসবো না আমার এই ভালোবাসার দাবি নিয়ে। ভালো থাকো, ভালোবাসা। ইতি, আপনার অপ্রিয় প্রাক্তন স্ত্রী। আপনার ভাষায়। আবির চিঠিটা পড়ে শেষ করতে চারিদিকে নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই মুখের ভাষা হারিয়ে ফেলেছে। দুইজনেই ভালোবেসেছে একে অপরকে, তবে তা খুব গোপনে। একজন গোপন রেখেছে অভিমানে, আরেকজন গোপন রেখেছে নিজের অনুভূতিতে নিজেই বিভ্রান্ত হয়ে। হ্যাঁ, আরমান কষ্ট দিয়েছে মায়াকে, তবে ওর দেওয়া প্রতিটা আঘাতের পিছনে কোনো না কোনো কারণ ছিল। আচ্ছা, ও কি খুব বেশি আঘাত দিয়ে ফেললো মায়াকে? ও তো ভেবেছিল ওর করা ভুলগুলোর জন্য সকলের সামনে ক্ষমা চেয়ে মায়াকে আপন করে নিবে। কোনো কিছুর পরোয়া না করে আরমান তো কই আজ নিজের ব্যক্তিত্বের কথা ভাবেনি। পুরো দুনিয়াবাসীর সামনে মায়াকে পাওয়ার জন্য মায়ার সামনে মাথা নত করতে রাজি ছিল। কিন্তু এমনটা কেন করলো মায়া? ভুলে বুঝে কেন এভাবে দূরে সরে গেল? না, এখন এসব ভাবার সময় নেই। খুব বেশি দেরি হওয়ার আগে খুঁজে বের করতে হবে মায়াকে। এত অল্প সময়ের মধ্যে খুব বেশি দূরে হয়তো মায়া যেতে পারবে না। এই ভেবে আরমান হুড়মুড় করে উঠে দাঁড়ালো, ছুটে গেল যেই ঘরে মায়াকে রাখা হয়েছিল সেই ঘরে। হ্যাঁ, রুবির কথা মতো বিছানায় রক্তের দাগ, সাথে ফ্লোরেও কিছুটা রক্ত। থমকে গেল আরমানের হৃদয়। মায়া ঠিক আছে তো? এই রক্ত কিসের রক্ত? অজানা আশঙ্কায় বুকের ভিতরটা কেঁপে উঠল আরমানের। রাত 1:35। আরমানের হৃদয়ের সাথে যেন পৃথিবীর বুকেও ঝড় উঠেছে। আকাশে বজ্রপাতের শব্দ এত বিকট যে মানুষের বুকের ভেতর কাঁপতেও বাধ্য। পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতি, আর সে বাতাসের গতির সাথে যেন নীরব যুদ্ধ চলছে আরমানের। কিন্তু প্রকৃতির এই তাণ্ডবের সাথে পাল্লা দেওয়া কি এতই সহজ? গাছগুলো এমনভাবে দুলছে যেন এখনই ভেঙে পড়বে আরমানের গাড়ির উপর। হ্যাঁ, সকলের বাধা উপেক্ষা করে এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছে আরমান। সিসিটিভি ফুটেজে দেখেছে মায়াকে বিধ্বস্ত অবস্থায় ইভেন্ট হল থেকে বেরিয়ে আসতে। কেমন যেন টলমল করছিল মায়ের শরীরটা। শুধু একা নয়, সমস্ত গার্ডদেরও আদেশ করেছে মায়াকে খুঁজে বের করার। এই ঝড় বৃষ্টির মধ্যেও গার্ডরা তার বসের আদেশ অমান্য করেনি। ওরাও খোঁজ চালাচ্ছে শহরের প্রতিটা অলিগলিতে। আরমান ওর সমস্ত সোর্স কাজে লাগিয়ে দিয়েছে। যেভাবেই হোক ওর মায়াকে ফেরত চাই, কিছুতেই হারাতে পারবে না ওর পিচ্ছি মায়াবতীকে। আবিরও বসে নেই, ও নিজেও বেরিয়েছে মায়াকে খুঁজতে। আবিরও নিজের বোনের মতো ভালোবাসে ওকে। আরমান গাড়ির চলন্ত অবস্থাতে এদিক ওদিকে তাকাতে ব্যস্ত, একটা বার সেই চেনা মুখটা দেখা পাওয়ার আশায়। তখনও আকাশের বুক চিরে নেমে আসছে বজ্রপাত, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় অনেকটা দূরে দেখা গেল আবছা এক নারী মূর্তি। আরমান সতর্ক হলো, তীক্ষ্ণ চোখে চাইল সেই দিকে। হ্যাঁ, একটা মেয়ে এলোমেলো পায়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় তা দেখতে পেল আরমান। মনে হলো মেয়েটির পরনে ওর দেওয়া সেই সবুজ শাড়ি। আরমানের শুষ্ক হৃদয়ে যেন পানি পেল, মুখে ফুটে উঠল এক চিলতে হাসি ওর পিচ্ছি মায়াবতীকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু আরমানের মুখে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই এক বিকট আওয়াজে বজ্রপাত পড়ল আরমানের গাড়ির কিছুটা সামনে একটা গাছের উপর। সাথে সাথে গাছটা দুই ভাগ হয়ে পড়ে গেল রাস্তার উপর। আরমান খুব জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। হঠাৎ যেন ওর আর মায়ের মাঝে এই বিশাল বড় গাছটা দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। আর এই দেওয়ালের জন্য ওর মায়াকে দেখতে পাচ্ছে না। আর প্রকৃতিও যেন চাইছে না আরমান আর মায়া এক হোক। এই প্রকৃতিকেও আরমানের নিজের শত্রু মনে হচ্ছে এখন। আরমান তাড়াহুড়ো করে নেমে পড়ল গাড়ি থেকে। সাথে সাথে বৃষ্টির ফোঁটাগুলো ভিজাতে শুরু করলো আরমানের শরীরটাকে। আরমান এসব উপেক্ষা করে গাছের ডালপালা আর পাতার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেল প্রকৃতির সৃষ্টি করা দেয়ালের মধ্যে দিয়ে। এরপরেই সামনের দৃশ্য দেখে আরমানের হৃদয় কেঁপে উঠল, ঠান্ডা হয়ে গেল বুকের ভেতরটা। এই বৃষ্টির মধ্যে আরমান দেখতে পেল একটা বিশাল বড় লরি এগিয়ে আসছে মায়ার দিকে। আর মায়া ঠিক রাস্তার মাঝখানে, লরিটা সোজাসুজি দাঁড়িয়ে আছে মাথা চেপে ধরে। মায়া যেন এই দুনিয়াতে নেই। এই দৃশ্য দেখে আরমানের মাথার ভিতরটা ফাঁকা হয়ে গেল, যেন চিৎকার করে উঠল। মায়া! না, মায়ের কোনো হেলদোল নেই। ও একইভাবে দাঁড়িয়ে আছে। আরমান আর কিছু ভাবতে পারলো না, প্রাণপণে ছুট লাগালো। এদিকে লরিটাও তীব্র গতিতে ছুটে আসছে মায়ার দিকে। আরমান মুখে উচ্চারণ করতে করতে ছুটছে। মায়া, প্লিজ সরো এখান থেকে, প্লিজ সরো মায়া। না, আরমানের এত ডাক হয়তো মায়ের কানে গেল না। মায়া তখনও একভাবে মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আরমানের এই ছোটার মাঝে বাতাসের গতি আর পায়ের নিচের পানি কতবার যে হোঁচট খেয়ে পড়লো তার হিসাব নেই। কিন্তু এই সব কিছু উপেক্ষা করে আরমান আবারও দাঁড়িয়ে ছুটে চলেছে। হ্যাঁ, সম্ভব হলো। লরিটা আর
আগেই আরমান পৌঁছে গেল মায়ের কাছে। দুই হাতে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরলো, কপালে দিল ঠোঁটের পরশ, তারপর মায়াকে দুই হাতে জোরে ধাক্কা দিল। মায়া ছিটকে পড়লো রাস্তা থেকে কিছুটা দূরে। আরমানের মুখে প্রাপ্তির হাসি। ও পেরেছে মায়াকে বাঁচাতে, ওর পিচ্চি মায়াবতীকে বাঁচাতে পেরেছে। ঠিক তখনই সাথে সাথে দুম করে আওয়াজ হলো। আরমান তার পিচ্চি মায়াবতীকে রক্ষা করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারলো না। লরিটা এসে খুব জোরে ধাক্কা দিল আরমানকে। আরমান গিয়ে ছিটকে পড়লো রাস্তার আরেক পাশে। কিন্তু অবাক করার বিষয় হলো লরিটা এত কিছুর পরও থামলো না। তীব্র গতিতে বেরিয়ে গেল লরিটা। মায়া অদৃশ্য আবছা চোখে দেখলো, মুখে বিড়বিড় করে উচ্চারণ করলো। গম্ভীর সাহেব। আরমানের রক্তে রঞ্জিত হয়েছে পিচের রাস্তাটা। আরমানও রাস্তার ওপার থেকে নিভু নিভু চোখে দেখছে তার পিচ্চি মায়াবতীকে। পুরো শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও ঠোঁটের কোণে লেগে রয়েছে এক ফোঁটা হাসি। প্রতিটা বৃষ্টির ফোঁটা যেন বৃষ্টির ফোঁটানো এক একটা আকাশের বুক ছিঁড়ে বেরিয়ে আসা কাচের টুকরো। ঠিক এমনটাই অনুভব হচ্ছে আরমানের শরীরে। আরমান বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলো মায়া তার একটা হাত বাড়িয়ে দিয়েছে আরমানের দিকে। আরমানের মনে সন্দেহের বাসা বাঁধলো। ওর মায়াবতী ঠিক আছে তো? এখনো এইভাবে পড়ে আছে কেন? মায়েরও কি আঘাত লেগেছে কোথাও? মায়ের চোখও নিভু নিভু করছে। আরমানের ধাক্কা দেওয়ার ফলে মায়ের মাথা বাড়ি খেয়েছে রাস্তার পাশে থাকা ছোট পুলে। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই রক্ত মিশে যাচ্ছে বৃষ্টির পানিতে। মায়া স্পষ্ট দেখলো আরমানের লরির সাথে ধাক্কা খাওয়ার নির্মম দৃশ্য। মায়ের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। ওর শরীরে এক ফোঁটা শক্তি নেই উঠে দাঁড়ানোর। হঠাৎই পেটের ভেতরটা যেন তীব্র যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় মায়া নিভু নিভু চোখে দেখতে পাচ্ছে রাস্তার ওপাশে পড়ে থাকা আরমানের নিথর শরীরটা। আরমান অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। মুখ থুবড়ে পড়ে গেল পিচ ঢালা রাস্তায়। আরও কিছুটা আঘাত পেলেও বা পাটা হয়তো ভেঙে গেছে। তীব্র যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ফেললো আরমান। রাস্তায় পড়ে থেকে চেষ্টা করলো মায়াকে দেখার। শরীরে এক ফোঁটাও শক্তি নেই ওর, পুরো শরীরে আঘাতে ভর্তি। রাস্তায় পড়ে থেকে শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এপার থেকে ওপারে, কিন্তু কষ্ট হচ্ছে খুব। অল্প চেষ্টাতেই হাঁপিয়ে উঠছে, পুরো শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটাগুলো আঘাত পাওয়া স্থানে লাগতেই চিরবির করে জ্বলে উঠছে। না, ওকে হার মানলে হবে না। কষ্ট হলেও যেতে হবে ওকে ওর মায়াবতীর কাছে। ওর মায়াবতী ঠিক আছে কিনা ওকে দেখতে হবে। ওর মায়াবতী যে এখন ওর দিকে হাত বাড়িয়ে আছে। ওর মায়াবতীও হয়তো কষ্ট পাচ্ছে, ওকে পৌঁছাতেই হবে মায়াবতীর কাছে। আরমান নিজের শরীরের কষ্টকে উপেক্ষা করে নিজের শরীরটাকে রাস্তায় পড়ে থাকা অবস্থাতে টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে শরীরটা রাস্তার ঘেঁষায় লেগে আঘাত পাওয়া জায়গাগুলোতে আরও আঘাত পাচ্ছে। দ্বিগুণ হারে বাড়ছে কষ্ট। এদিকে মায়াও আরমানকে এভাবে এগিয়ে আসতে দেখে নিজেও নিজের শরীরটাকে টেনে টেনে নিয়ে আসছে রাস্তা আঁকড়ে ধরে। কেন জানি ওর শরীরেও এক ফোঁটা শক্তি নেই উঠে দাঁড়ানোর। দুজনের দিকে হাত বাড়িয়ে আছে। অনেক কষ্টের পর একে অপরের হাত ধরতে পারলো। আরমানের মায়ার হাতটা শক্ত করে ধরে একটা শান্তি নিঃশ্বাস ছেড়ে শরীরের ভর ছেড়ে দিল। রাস্তায় পানিতে মাথা নামিয়ে দিল। তারপর আবারও কি যেন ভেবে মায়ার দিকে তাকালো। দেখলো মায়ার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা মুচড়ে উঠল ওর। আবারও নিজের শরীরটাকে টেনে নিয়ে গেল মায়ের কাছাকাছি। মায়ের শরীরটাকে টেনে নিল, দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো বুকের মাঝে শক্ত করে। চোখে মুখে অজস্র চুমু আঁকলো। মায়া নিভু নিভু চোখে তাকিয়ে আছে আরমানের দিকে। আরমান চেয়েও যেন মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না, তবুও কোনো রকমে মুখ থেকে বের করলো। আমি কি বিয়ে হারালাম তোমাকে মায়াবতী? কেন বুঝলে না আমাকে একটু? আর একটু কেন অপেক্ষা করলে না তুমি? আমাকে কি আর একটু সুযোগ দিয়ে যেত না? কথা বলতে কষ্ট হচ্ছে খুব মায়াবতী। অনেক কথা রয়ে গেল, বলা হলো না তোমায়। শুধু একটাই রিকোয়েস্ট করতে চাই তোমায়, শুধু একবার তোমার মুখ থেকে গম্ভীর সাহেব ডাক্তার শুনতে চাই একবার। মায়া ফিসফিস করে উচ্চারণ করলো অনেক কষ্টে। গম্ভীর সাহেব। এত কষ্টের মাঝেও আরমানের মুখ ফুটে উঠলো এক চিলতে হাসি। মায়াকে জড়িয়ে ধরলো শক্ত করে। ভালোবাসি তোমাকে আমার পিচ্ছি মায়াবতী, অন্তরের গভীর থেকে ভালোবাসি। কত কথা জমেছিল হৃদয়ে, বলা হয়নি, আর বলা হবে না কি জানি না। আজ যখন সবকিছু ফাঁকা হয়ে যাচ্ছে তখন তোমাকে জানাতে এসেছি, তোমার এই জন্য ছিল আমার প্রতিটা নিঃশ্বাস। তুমিই ছিলে আমার গল্পের শুরু, তবে কি শেষটাও তোমার নামই হবে? বলো মায়াবতী, আমাদের এই গল্পটা কি সত্যি এখন শেষ? না, কোনো উত্তর এলো না মায়ের তরফ থেকে। কিভাবে আসবে? মায়া যে আরমানের বুকে জ্ঞান হারিয়েছে। আরমানও পারল না চোখ খুলে রাখতে। ধীরে ধীরে সেও চোখ বন্ধ করলো প্রেয়সীকে বুকে নিয়ে। বিকট আওয়াজে বজ্রপাত হলো কাছে কোথাও। বৃষ্টির বেগ বাড়তেই থাকলো, আর এই বৃষ্টির পানিতে রাস্তায় পড়ে থাকলো দুটো জ্ঞানহীন নিথর দেহ। শাহরিয়ার পরিবারটা যেন একেবারে ভেঙে পড়েছে, আর ভাঙবেই বা না কেন। বাড়ির প্রধান খুঁটিটাই যে নড়ে উঠেছে। হাসপাতালের উপর নিচ দুই ওটিতে চিকিৎসা চলছে মায়া আর আরমানের। মায়া আছে নিচের তলায়, আর ঠিক তার উপর তলায় ওটিতে আছে আরমান। মায়ার বাঁচার গ্যারান্টি দিতে পারলেও আরমানের বাঁচার চান্স 100%-এর মধ্যে 10%। অনেকটা দেরি করে ফেলেছে পেশেন্টকে হাসপাতালে আনতে, যার ফলে অনেকটা রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। অনেক আঘাত পেয়েছে আরমান আর মায়া।
মায়া শরীরে নাকি এক ভয়ঙ্কর ড্রাগস পাওয়া গেছে। আরও অবাক করার বিষয় হলো মায়া নাকি প্রেগনেন্ট ছিল, কিন্তু ড্রাগসের প্রভাবে মিসক্যারেজ হয়েছে। এই খবর একমাত্র আবির আর ছোট আম্মু ছাড়া কেউ জানে না। একমাত্র এই দুজনই মায়ের রুটির সামনে বসে আছে। আবির ছোট আম্মুকে বারণ করেছে এখন বাকি সবাইকে এই বিষয়টা জানাতে। ওরাও ভীষণ রকমের অবাক হয়েছে, কিন্তু এখন কোনো কিছু ভাবার পরিস্থিতি নেই। ওরাও একবার করে ঘুরে আসছে উপরতলা থেকে, বাকিরাও একবার করে এসেছে মায়ের খোঁজ নিচ্ছে। বাকিরা বলতে সামিরা, আরমানের বাবা, চাচা, আয়ান, এরাই। বাড়ির সবাই ভীষণভাবে ভেঙে পড়েছে। আরমানের মা তো বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে ছেলের এমন অবস্থা দেখে। দিন পেরিয়ে রাত নেমেছে, আর সেই রাতের নিকষ কালো অন্ধকারে নেমে এসেছে শাহরিয়ার পরিবারে। শহরের সবচেয়ে আলো ঝলমলে এই হাসপাতালের ভবনে নির্দিষ্ট দুটি আইসিইউতে তখনও নিঃশব্দে লড়াই করে চলেছে জীবন আর মৃত্যুর সঙ্গে দুটো ভালোবাসার মানুষ। নিচের তলার আইসিইউ, সেখানে শুয়ে আছে মায়া তালুকদার নিঃশ্বাস স্তব্ধ, আর তার ঠিক উপরে উপরতলার আইসিইউতে নিথর হয়ে শুয়ে আছে আরমান শাহরিয়ার, যাকে বাঁচানোর সম্ভাবনা ডাক্তাররা মাত্র 10% বলেছে। আর 10% এর মানে তো প্রায় না থাকারই সমান। শাহরিয়ার পরিবারের মানুষগুলো শ্বাস যেন এখন হাসপাতালের কাচের দেয়ালে আটকে আছে। কারো চোখে এখন আর পানি নেই, কিভাবে থাকবে? কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে সবার শুধু দীর্ঘ নিঃশ্বাস, নিস্তব্ধতা আর ব্যথা মেশানো দৃষ্টি ঘুরে ঘুরে আটকে আছে হাসপাতালের করিডোরে। ডাক্তারদের চোখে স্পষ্ট উদ্বেগ আর ক্লান্তির ছাপ। সিস্টেমে আরমানের রক্তচাপ কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, কখনো হঠাৎ কমে যাচ্ছে। শরীরটা যেন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না, কিন্তু তবুও ডাক্তাররা তাদের চেষ্টায় কোনো কমতি রাখেনি। কারণ আরমানের চোখের পাতায় তখন একটু সাড়া ছিল, যেন সে বলছে, আমি বাঁচতে চাই, ফিরতে চাই মায়াবতীর কাছে, বলতে চাই না ভালো কথাগুলো। ওদিকে নিচতলার আইসিইউ রুমের সামনে এখনো বসে আছে আবির আর ছোট আম্মু। মায়ার শরীরে যে ভয়ঙ্কর ড্রাগস পাওয়া গেছে, আরমান বায়াকে ধাক্কা দেওয়ায় মায়ার মাথায় গিয়ে বাড়ি খায় রাস্তার পাশে থাকা ছোট পুলে। ভয়ঙ্কর রকমের আঘাত লেগেছে মায়ার মাথায়, ব্লাড লসের পরিমাণটাও অনেকটা বেশি, তার উপর ভয়ঙ্কর ড্রাগস। আর এই ভয়ঙ্কর ড্রাগসের প্রভাবেই হয়েছে মিসক্যারেজ। মেয়েটা এরপর কতটা নিতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ডাক্তারদের। রক্তের মধ্যে পাওয়া ড্রাগস পরীক্ষার জন্য বড় ল্যাবে পাঠানো হয়েছে। মায়ের বিষয়ে এখনও শিওরভাবে কিছু বলেনি ডাক্তাররা। ছোট আম্মুর মুখে কোনো ভাষা নেই। একদিকে আরমান, আবার আরেকদিকে নিজের মেয়ের সমতুল্য মায়া। শুধু ফ্যাল করে চেয়ে আছে উনি আইসিইউর দিকে। আবির চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে, ঠোঁট নড়ছে ধীরে ধীরে, যেন সে উপরওয়ালার কাছে দোয়া করছে আরমান আর মায়া ফিরে আসুক। উপরে ডাক্তারদের চিৎকারে আইসিইউ কেঁপে উঠছে, সিস্টোলিক প্রেশার ড্রপ করছে, সিআরপি 1 2 3 ক্লিয়ার। পুনরায় চেষ্টা, আরেকবার ইলেকট্রিক শক দেওয়া হলো। হঠাৎ এক মুহূর্তে মনিটরের স্ক্রিনে একটা ছোট্ট স্পাইক, তারপর একটানা হার্টবিট, খুব দুর্বল, খুব কাঁপা কাঁপা, কিন্তু জীবিত। সেই একটানা শব্দ যেন পুরো হাসপাতাল ভবনে আলো জ্বেলে দিল। ডক্টর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, He is back. Heartbreak subtraction unavailable. কেউই বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটার বাঁচার চান্স ছিল মাত্র 10%, তাকে তারা ফিরিয়ে এনেছে। না শুধু তারা না, মানুষটির বেঁচে থাকার প্রবল ইচ্ছা, তার প্রিয় মানুষটির প্রতি অসম্পূর্ণ টানটাই তাকে বাঁচিয়ে তুলেছে। সব থেকে বড় কথা, উপরওয়ালা তার হায়াত রেখেছে। চোখ দুটো এখনো পুরোপুরি খোলেনি আরমান, তবে তার শরীর সাড়া দিচ্ছে ডাক্তারদের চিকিৎসায়। আরমান ফিরে এসেছে, মৃত্যুর মুখ থেকে ফিরেছে সে, মায়ার স্পর্শহীন ভালোবাসার ডাকে সাড়া দিয়ে, যার ভালোবাসা ছিল না কথায় বলা, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে লেখা। এখন অপেক্ষা শুধু চোখ মেলে তাকানো, আর সেই কথাগুলো যা বলা হয়নি এখনো। আর ঠিক তখনই নিচের তলার আইসিইউ থেকেও খবর আসে মায়া এখন স্থিতিশীল, অবচেতন হলেও বিপদমুক্ত, কিন্তু কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত ডাক্তাররা। মায়ার জ্ঞান ফিরলে সবকিছু জানতে পারবে। আবির ছোট আম্মুর দিকে তাকালো, মুখে কোনো কথা নেই, শুধু মনে মনে ভাবলো এরা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে। পরের দিন ভোরবেলা এখনো আইসিইউতে আছে আরমান, পরনে হাসপাতালের পোশাক, একটা পায়ে এবং হাতে প্লাস্টার করা, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ। ধীরে ধীরে চোখের পাতা কিছুটা কেঁপে উঠল, ওর হাতের আঙ্গুলগুলো নড়ে উঠল। জ্ঞান ফিরেছে আরমানের, কিন্তু এই রুমে এখন কেউ নেই। আরমানের পরিবারের সবাই এখন একটু পাশের একটা ফাঁকা কেবিনে রেস্ট নিচ্ছে। ওরা আরমানকে দেখছে দূর থেকে। ডক্টর জানিয়েছে আরমানের জ্ঞান ফিরলে আবারও একবার চেক আপ করে নর্মাল কেবিনে শিফট করা হবে। হঠাৎই আরমান চোখ খুলল, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে। মায়া, ওর মায়াবতী ঠিক আছে তো? জ্ঞান ফেরার সাথে সাথেই প্রথমে এটাই ওর মনে প্রশ্ন জাগলো। চেষ্টা করলো হাত পা নাড়ানোর, কিন্তু পারলো না। নিজের শরীরটাকে নিজের কাছে ভীষণ ভারী লাগছে ওর। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালো, বুঝলো ও এখন হাসপাতালে। এরপর হঠাৎই ভালো হাতটা নিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেললো, ধরফর করে উঠে বসলো বেডের উপরে, আর সাথে সাথে ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। শ্বাস নিচ্ছে বড় বড় করে, পুরো শরীরে মনে হচ্ছে ব্যথায় ভেঙে যাচ্ছে, কিন্তু না, ওর এভাবে বসে থাকলে হবে না, খোঁজ নিতে হবে মায়াবতীর। মায়া কি ঠিক আছে? আরমানের একটা হাত ভেঙে গেছে, আর একটা হাতে সামান্য কাটা ছেঁড়ার জন্য ব্যান্ডেজ করা। সেই ভালো হাতটাতে লাগানো ছিল স্যালাইনের ক্যানোলা। ওই হাতটা তুলে নিয়ে গেল প্লাস্টার করা হাতটার কাছে, একটানে স্যালাইনের পাইপ টেনে ছিঁড়ে ফেললো।
সাথে সাথেই টপ টপ করে রক্ত পড়তে শুরু হলো, কিন্তু ওর সেই দিকে কোনো ধ্যান নেই। তখনও শ্বাস নিচ্ছে বড় বড় করে। এরপর তাড়াহুড়ো করে নামতে চাইলো বেড থেকে। একটা পা প্লাস্টার করা, পড়ে যেতে নিলে কিন্তু বেডে ধরে নিজেকে সামলে নিল। মেঝেতে পা রাখতেই পুরো শরীরে একটা ব্যথার চোরা স্রোত বয়ে গেল যেন। মাথা ঘুরিয়ে উঠল, কিন্তু না, তবুও থামলো না ও। ভাঙা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো আইসিইউ থেকে। দেয়াল ধরে দাঁড়িয়ে গেল। ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে, তবু থেমে থাকলে চলবে না। টলমলে পায়ে মাতালের মতো এগিয়ে গেল। তখনই ছুটে এলো দুজন তরুণ নার্স। আরমানকে ধরতে চাইলো। এ কি স্যার, আপনি এভাবে উঠে এসেছেন কেন? আপনার শরীরের অবস্থা ভালো না। আরমান ওদেরকে থামিয়ে দিয়ে রাগি চোখে তাকালো। দেয়াল ধরে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো, মায়া কোথায়? কোথায় মায়া? প্লিজ স্যার, আপনার অবস্থা ভালো নয়, এভাবে থাকলে আরো ক্ষতি হবে আপনার। বলেই ছেলেটি এগিয়ে গেল আরমানকে ধরার জন্য। আরমান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভয়ঙ্কর গলায় হুঙ্কার ছাড়ল। আমি প্রশ্ন করেছি মায়া কোথায়। আমার সাথে তাকেও নিশ্চয়ই হসপিটালে নিয়ে আসা হয়েছে। কোথায় আমার স্ত্রী? এই অবস্থাতেও আরমানের গম্ভীর গলায় বলা কথাগুলো যেন ভিতর কাঁপিয়ে দিল দুই তরুণের। আরমানের চোখ লাল হয়ে গেছে, কেমন যেন ভয়ঙ্কর লাগছে ওকে। ওখানে থাকা একজন নার্স ভীতু গলায় বলল, নিচের তলায় আছেন উনি, জেনারেল কেবিনে দেওয়া হচ্ছে ওনাকে। আরমান আর ওখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। আবারও টলমল পায়ে এগিয়ে গেল। সামনেই ওর চোখে পড়লো সিঁড়ি। ভাঙা পা নিয়ে সেই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত এই শরীর নিয়ে সামলাতে পারলো না নিজেকে। মুখ থুবড়ে পড়ে গেল সিঁড়িতেই। আর তারপর গড়াতে গড়াতে একেবারে নিচের তলায় গিয়ে পড়লো। পেছনে সেই নার্স দুটো ছুটে আসছে। ওরা তাড়াতাড়ি এসেও কিছু করতে পারলো না। এর মধ্যে যা হওয়ার হয়ে গেছে। আরমান এত কিছুর পরে উঠে বসার চেষ্টা করছে। নার্স দুটো ছুটে এসে আরমানকে ধরে উঠিয়ে বসালো। আরমানের অবস্থা দেখে ঘাবড়ে গেল দুজন। আঘাত পাওয়া শরীরে আবারও আঘাত লেগেছে। কপালের কাছটা কেটে গেছে। ব্যান্ডেজ করা জায়গাগুলো থেকে আবারও তাজা রক্ত বেরিয়ে এলো। কপালে কেটে যাওয়া জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ঠিক চোখের কাছে। এত কিছুর পরেও আরমানের কোনো ভাবান্তর নেই। ও আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তাই নার্স দুটো ওকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। এরপর আরমান উঠে দাঁড়িয়ে আবারও কোনো রকমে দেয়াল ধরে ধরে টলমল পায়ে প্লাস্টার করা পা টেনে টেনে এগিয়ে যেতে শুরু করলো। পাগলের মতো একের পর এক কেবিনে দরজা ধাক্কা দিয়ে খুলতে শুরু করলো। আপ্রাণ চেষ্টা মায়াবতীকে খুঁজে বের করার, মুখে বিড়বিড় করছে, মায়া কোথায়? আমার মায়াবতী? আমার মায়াবতী ঠিক আছে তো? পেছন থেকে আরমানের বাবা, চাচা, মা সবাই ছুটে আসছে আরমানকে থামতে বলছে, কিন্তু কারোর কোনো কথা আরমানের কানে ঢুকছে না। দূর থেকে আবিরের দৃশ্য দেখে চমকে উঠল। ছুটে এসে আরমানকে জড়িয়ে ধরলো। আরমান থেমে গেল। আহত লাল চোখে তাকালো আবিরের দিকে। গলা থেকে বেরিয়ে এলো মাত্র দুটো বাক্য, আমার মায়াবতী কোথায় আবির? ও ঠিক আছে তো? আবিরের চোখ ছলছল করছে। ছুটে এসেছে আরমানের পরিবারের সবাই। আরমানের মাও ছেলের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আরমান শুধু একবার অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো নিজের মায়ের দিকে। সাবিনা বেগম কাঁদতে কাঁদতে বলল, কেন এমন পাগলামি করছিস বাবা? মায়া ঠিক আছে, তুই একটু শান্ত। হঠাৎই মিসেস মুঞ্জিলা বেগমের বলা কথাটা সবার কানে ঝংকার তুলল যেন। একটি চরিত্রহীন মেয়ের জন্য এত পাগলামি সাজে না। আরমান রক্তলাল চোখে তাকালো ওনার দিকে। মুঞ্জিলা বেগম আরমান কিভাবে তাকাতে দেখে মুখ বেঁকিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? কার না কার বাচ্চা এতদিন পেটে নিয়ে ঘুরছিল, তার ঠিক নেই। ওই সব মেয়ে তো চরিত্রহীনই বলে। এরপর উনি আবিরের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলে কেউ জানতে পারবে না? সত্যি কথা কোনো দিন চাপা থাকে না। আমি ঠিকই শুনেছি ডক্টরের কথাগুলো। এতদিন কার না কার বাচ্চা পিঠে নিয়ে ঘুরছিল, কিন্তু এখন সে বাচ্চা নাকি আবার নষ্ট হয়ে গেছে। এই ধরনের পাপ কাজ করলে চরিত্রহীন মেয়েদের সাথে এমনই হয়। আচ্ছা, তুমি এই কথা সবার থেকে লুকাতে চাইছিলে কেন? ওই চরিত্রহীন মাইয়া তো খুব আবির ভাইয়া করতো তোমার সাথে, আবার রাত কাটিয়ে পেট বাত। যে নোংরা কথাটা উনি বলতে যাচ্ছিলেন সেটা আর শেষ করতে পারলেন না। উনি কথাটা শেষ করার আগে আরমান নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে দেয়ালের সাথে গলা চেপে ধরলেন মুঞ্জিলা বেগমের। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাড়ির কি সবাইও ভীষণ অবাক হয়েছে মুঞ্জিলা বেগমের বলা কথাগুলো শুনে। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ। আরমান হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার মায়াবতীর নামে একটা বাজে বাজে কথা বললে আপনার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমার মায়াবতীর চরিত্রহীন নয়, আমার মায়াবতী পবিত্র। আমার মায়াবতীকে আপনার ওই অপবিত্র মুখ দিয়ে আর একবার চরিত্রহীন বললে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে আমার এক মুহূর্তে সময় লাগবে না। আরমান যে হাত দিয়ে মুঞ্জিলা বেগমের গলা চেপে ধরেছে সেই হাত থেকে বেরিয়ে আসা রক্ত ওনার শরীর ভিজিয়ে দিচ্ছে। সবাই চেষ্টা করছে আরমানকে থামানোর। মুঞ্জিলা বেগমের অবস্থা ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়ছে নিঃশব্দে, জিভ বেরিয়ে এসেছে অনেকটা। আরমান মিসেস মুঞ্জিলা বেগমকে ছিটকে ফেলে দিয়ে রক্তলাল চোখে ওর মায়ের দিকে তাকালো। গর্জে উঠল ওর মাকে উদ্দেশ্য করে, যা শাট আপ মম। তুমি যদি আমার মায়াবতীর নামে চরিত্রহীন ট্যাগ লাগাও তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। আমার মায়াবতী চরিত্রহীন নয়, ও পবিত্র। মায়ের পেটের বাচ্চাটি ছিল আমার। ওটা আমার অস্তিত্ব, আমার রক্ত, আমার হালাল সম্পদ।
যেটা আমি রক্ষা করতে পারলাম না। মেঝেতে ধপ করে বসে পড়ল আরমান। কেউ কখনো তাকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। যে মানুষটা ছিল পাথরের মতো গম্ভীর, সেই মানুষটাই আজ কান্নার ঢেউয়ে ভেসে যাচ্ছে। চারিপাশ নিস্তব্ধ, মুখে মুখে বিস্ময়। সবাই যেন ভুলে গেছে এই মানুষটাও ভাঙতে পারে। আবির আরমানের কাছে বসে ওকে ধরলো। আরমান অসহায় চোখে তাকালো আবিরের দিকে, ভাঙা গলায় বলল, প্লিজ আবির, একবার নিয়ে চল না আমার মায়ের কাছে। জানিস ভীষণ কষ্ট হচ্ছে আমার, কিন্তু এই শরীরকে কষ্ট দেওয়ার থেকে হৃদয় দহনটা অনেক বেশি। এই চোখ ভীষণভাবে তৃষ্ণার্ত এক পলক মায়াবতীকে দেখার জন্য। এই হৃদয় ভীষণভাবে বেকুল মায়াবতীর স্পর্শ পাওয়ার জন্য। আমি যে আর পারছি না, বিশ্বাস কর, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আর আমার অস্তিত্বটাকে সত্যি বিলীন হয়ে গেছে। আরমানের এমন ভাঙা কণ্ঠে উচ্চারিত আকুলতা শুনে আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু। ধীরে ধীরে উঠে দাঁড় করালো আরমানকে, পাশেই থাকা একটা চেয়ারে বসালো ওকে। মায়া এখন ঠিক আছে আরমান, তোকে নিয়ে যাবো আমি ওর কাছে। কিন্তু তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখ, তোকে যদি মায়া এইভাবে দেখে তাহলে আরো কষ্ট পাবে। তুই কি চাস মায়া আরো বেশি কষ্ট পাক? আরমান বাচ্চাদের মতো দুই দিকে মাথা নাড়ালো। আবির আবারও বলল, 5 মিনিট এখানে চুপটি করে বসে থাক, কথা দিচ্ছি আমি তোকে নিয়ে যাব মায়ের কাছে। আবির কথাটা বলেই ডক্টরের দিকে ইশারা দিল। আরমানের চিকিৎসা করা ডক্টররাও ছুটে এসেছে খবর শুনে। ডক্টর, নার্স ও আরো কিছু পাবলিক লোকে ভরে আছে করিডোরটা। সবাই হতভম্ব শক্তপোক্ত গম্ভীর কাঠখোট্টা মানুষটার এমন গভীর ভালোবাসা দেখে। ডক্টর ও নার্স এগিয়ে এসে আরমানের আবার আঘাত পাওয়া জায়গাগুলোতে ড্রেসিং করিয়ে দিতে লাগলো। অন্য একজন বড় ডক্টর সবাইকে যে যার কাজে ফিরে যেতে বলল। ধীরে ধীরে মানুষ ভর্তি হতে থাকা করিডোর ফাঁকা হলো। কিন্তু ওনার এইভাবে থাকাটা রিস্ক হয়ে যায়। রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উনি। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে বেডে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওকে একবার মায়াকে না দেখালে ওর পাগলামি থামবে না, বরং আরো বেড়ে যাবে। অন্য ডক্টর এবং আরমানের বাবাও সায় দিল আবিরের কথায়। ধীরে ধীরে ওইভাবে আরমানের আবার আঘাত পাওয়া জায়গাগুলোই ড্রেসিং করিয়ে দিল। স্যালাইনের পাইপ টেনে ছিঁড়ে ফেলে সুচটাও একেবারে বেঁকে গিয়ে হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেই জায়গাটাও ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আরমান চোখ বন্ধ করে পেছনের দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে, নির্বাক এক মূর্তির মতো। এত কিছুর পরও তার মুখ থেকে একটা আ পর্যন্ত বের হয়নি, কেবল চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়েছে উষ্ণধারা। হ্যাঁ, আরমান কষ্ট পাচ্ছে, নিজের করা ভুলের অনুশোচনা তাকে বিদ্ধ করছে। নিয়তি তারপরও যেন কঠিনতম এক আঘাত হেরেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।